বৃষ্টি, তাই না? তবে বৃষ্টি হোক আর রোদ হোক, তাতে সান্তিয়াগো বার্নাব্যুর কি যায় আসে? ছাদটা আটকে দিলেই তো হচ্ছে। এবার ছাদ বন্ধ হচ্ছে বায়ার্ন মিউনিখের জন্য। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সেকেন্ড লেগে বরুসিয়া ডর্টমুন্ড যাচ্ছে পিএসজিতে খেলতে, আর বায়ার্ন মিউনিখ খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্নাবিউতে। কে ধরবে ওয়েম্বলির পথ? চলুন আমরা ধরি প্রিভিউয়ের পথ। কে যাবে আর কে বাদ পড়তে পারে। পরের ম্যাচের কথাই আগে বলা যাক। আলিয়ান্স এরিনায় 2-2 গোলের ড্রয়ের পর এখন সান্তিয়াগো বার্নাবিউতে মুখোমুখি দুই দল। আওয়ে গোলের রুল নাই, তাই এই ম্যাচের ফল যা হবে তাই। ভাগ্য যেমন পাল্টাতে হবে বায়ার্ন মিউনিখের, ঠিক তেমনই রিয়াল মাদ্রিদের জন্য। এখনও পর্যন্ত বার্নাবিউতে নকআউট পর্বে এবারে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের মুখ রিয়াল মাদ্রিদের দেখা হয় নাই, কিন্তু তারপরও রিয়াল মাদ্রিদ ফেভারিট। এই কথা না বললেও হয়তো চলতো, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ, বার্নাবিউর ইফেক্ট, রিয়াল মাদ্রিদের কনফিডেন্স, বায়ার্ন মিউনিখের বেহাল তবিয়ত, এসবই হয়তো এর পেছনে কারণ। নাকি আরও কারণ আছে এবং সেগুলো সব মাঠের খেলারই। চলেন আমরা ফিরে যাই ফার্স্ট লেগে, যেখানে ম্যাচের বায়ার্ন মিউনিখ 2-1 গোলের লিড নিয়েছিল এবং তারপর এরিক ডায়ার কর্নার থেকে দুইটা ভালো সুযোগ পেয়েছিলেন। স্পেশালি একবার তো তার ব্যবধানটা আসলে 3-1 করেই ফেলার কথা ছিল। রিয়াল মাদ্রিদ ওই ক্ষেত্রে কেন বারবারই কর্নারে গিয়ে জোনাল মার্কিং করেছে ম্যান মার্কিংয়ের বদলে, সেটার জবাব বেশ ভালো জানেন হয়তো কার্লো আনচেলোত্তি। এটা নিয়ে আমরা আসলে কথা বলতে পারবো না, কিন্তু আমরা যেটা নিয়ে কথা বলতে পারবো সেটা হচ্ছে রিয়ালের ওভারঅল জোনাল মার্কিং। মাঠে রিয়াল কাউকেই ম্যান মার্ক করছে না, মূলত জোনাল মার্কিং তারা করছে। এখন আপনার মনে হতে পারে যে হ্যারি কেইন বা এর্লিং হল্যান্ডকে অ্যান্টোনিও রুডিগার যে একলাই আটকে রেখেছেন তাতে হয়তো ম্যান মার্কিং করা হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে রিয়ালের সেটআপটাই এখন এমন যেখানে সেন্টার ব্যাকরা কভার করছেন সব কিছু ঠিকঠাক, অর্থাৎ স্পেস কভার করার যে ব্যাপারটা সেটা রিয়াল মাদ্রিদ খুব ভালো মতো করতে পারছে। রিয়াল মাদ্রিদের পায়ে যখন বল থাকছে না তখনই রিয়াল মাদ্রিদ করছে আসল কাজটা, প্রতিপক্ষকে তারা আটকে দিচ্ছে। নকআউট পর্বে এখনও পর্যন্ত রিয়াল মাদ্রিদের গড় বল পজেশন 43.8%। বায়ার্ন মিউনিখের সঙ্গে অবশ্য আরেকটু বেশি ছিল তাদের বল পজেশনের পার্সেন্ট, সেটা কাছাকাছি প্রায় 48%-এর মতো ছিল, কিন্তু তার প্রায় অর্ধেকটাই রিয়াল কাটিয়ে দিয়েছে মিডফিল্ডে। আর ওই মিডফিল্ডেই রিয়ালের আসল খেলাটা হচ্ছে। আপনি হয়তো টনি ক্রুসের হাতের ইশারায় ভিনিসিয়াসের গোল দেখেছেন, কিন্তু ক্রুসের হাতের ইশারায় যে আবার ডিফেন্স লাইনও প্রস্তুত হয়ে যাচ্ছে, সেটা যে ঠিকঠাক থাকছে সেটা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তার মানে আসলে যা দাঁড়াচ্ছে, এই জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের এই ম্যাচে আসল শত্রু হচ্ছেন দুজন জার্মান, একজন টনি ক্রুস আর একজন অ্যান্টোনিও রুডিগার। আর এদিকে যদি সফল তারা হয়ে যান, তাহলে অন্যদিকে দুই ব্রাজিলিয়ান তো আছেনই। ট্যাকটিক্যালি রিয়াল মাদ্রিদের কিছু সুযোগ রয়েছে প্রথম লেগ থেকে কিছু ভুল শুধরে নেওয়ার, বিশেষ করে তাদের ডিফেন্সিভ শেপ অনেক সময় বেশি ন্যারো হয়ে যাচ্ছিল বা অনেক সময় একদিকে ঝুঁকে যাচ্ছিল। আমরা লিরয় সানের গোলটার সময় দেখেছি রিয়াল মাদ্রিদের ডিফেন্স কিছুটা স্ট্রাগল করেছে। সো এই ধরনের কিছু ছোটখাটো অ্যাডজাস্টমেন্ট কার্লো আনচেলোত্তির করে নিতে হবে সেকেন্ড লেগের আগেই। এছাড়া রিয়াল মাদ্রিদ চেষ্টা করবে যতটুকু ফাঁকা স্পেসে ভিনিসিয়াস জুনিয়রকে ছেড়ে দেওয়া যায় বা রড্রিগোকে ছেড়ে দেওয়া যায়, তারা যেন সেই স্পেস অকুপাই করতে পারে, ফাঁকা স্পেস যেন অ্যাটাক করতে পারে। আমি এক্সপেক্ট করবো রিয়াল মাদ্রিদ যেহেতু ঘরের মাটিতে খেলা একটু বেশি বল ধরে রাখার চেষ্টা করবে স্বভাবতই। গোল রিয়াল মাদ্রিদকে করতেই হবে, জিততেও হবে, এই ছাড়া আর কোনো পথ নাই। গোল করাটাও দুশ্চিন্তার কিছু না রিয়ালের জন্য, স্পেশালি ভিনিসিয়াস, রদ্রিগো, বেলিংহাম, এদেরকে নিয়ে এদের সিজনের যে পারফরমেন্স সেটা নিয়ে আপনি কথা যদি বলতে চান, আলাদা একটা এপিসোডই তাতে হয়তো প্রয়োজন হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এবার এই দুই দলের অ্যাপ্রোচ আসলে কেমন হবে। রিয়াল কি নকআউট পর্বে বাকি যে ম্যাচগুলো খেলেছে সেখানে যেমন প্র্যাগম্যাটিক একটা অ্যাপ্রোচে তারা খেলেছে, এই ম্যাচেও কি তারা ঠিক একই রকম অ্যাপ্রোচ রাখবে, নাকি দফায় দফায় তারা বলটা নিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করবে, যেটা তারা আগের ম্যাচগুলোতেও করেছে? ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রবাবল 11 যা পাওয়া যাচ্ছে তাতে কারভাহালের সংযুক্তিটাই ভরসা দেওয়ার কথা রিয়াল মাদ্রিদের। এডার মিলিতাও আগের ম্যাচে লা লিগায় খেলেছেন, তবে চ্যাম্পিয়ন্স লিগের মতো জায়গায় সম্ভবত কেবল ইনজুরি থেকে ফেরা এডার মিলিতাওকে খেলানোর ঝুঁকি কার্লো আনচেলোত্তি নেবেন না। এছাড়া বাদ বাকি সবকিছু থাকতে পারে রিয়াল মাদ্রিদের আগের মতোই। আন্দ্রে লুনিনের উপরে ভরসা থাকার কথা, সে কথা কোচ আগেও জানিয়ে রেখেছেন। আর রিয়াল যদি রোয়েশ হয়েই খেলে তাতে ভাগ্যের জট খুলতে পারে বায়ার্ন মিউনিখের। আর্সেনালকে তারা যে হারালো কোয়ার্টার ফাইনালে, তাতে কাউন্টার অ্যাটাকিং অ্যাপ্রোচ ছিল বায়ার্ন মিউনিখের এবং সেটাতেই তারা সফল হয়েছিল। আর বার্নাবিউতে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে সবশেষ জিতে যাওয়া কোচের নাম জানেন? ইউ গেস ইট রাইট, টমাস টুখেল। টুখেলের মাস্টার ক্লাস আরেকবার হবে কিনা?
স্টার্টিং 11-এ বায়ার্নের কোচ ফিরে পেতে পারেন মাথিয়াস ডিলিখটের সার্ভিস। বল পায়ে বেশ কমফোর্টেবল এবং লং বলেও যথেষ্ট ভালো তিনি, অর্থাৎ ডেলিভার করতে পারেন। আগের লেগে ঠিক এই জায়গাতেই খেলেছিলেন কিম মিন জায়, তার ভুলেই পরে গিয়ে বায়ার্ন মিউনিখ 2টো গোল হজম করেছিল। ডিলিখটের ফেরায় দলের বুস্ট আপ হবে ঠিকই, কিন্তু রাফায়েল গেরেরো না থাকায় ভোগান্তির কারণ হওয়ারই কথা বায়ার্ন মিউনিখের জন্য। ধরুন আমরা একটা সিচুয়েশনের কথা চিন্তা করি যে ফার্স্ট হাফ গোললেস গেছে, সেকেন্ড হাফে তখন আস্তে আস্তে চাপ বাড়তে শুরু করেছে, অর্থাৎ তখন কিন্তু চাপটা চলে যাবে রিয়াল মাদ্রিদের দিকে এবং বায়ার্ন মিউনিখ সম্ভবত এই কাজটাই করতে চাইবে। প্রথম 45 মিনিট তাদের লক্ষ্য থাকার কথা, তাতে চাপটা তারা শিফট করে দিতে পারবে। যেহেতু তারা অপোনেন্টের মাঠে খেলছে, তাতে প্রেশার শিফট করাটা তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। ফার্স্ট লেগের ফার্স্ট ম্যাচে আমি মাঠে ছিলাম রিয়াল মাদ্রিদের এগেনস্টে, এবং এই ম্যাচে আমি লক্ষ্য করেছি যে বায়ার্ন মিউনিখের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজটা খুবই অন্যরকম ছিল। তারা ভালো মুডে ছিল, তাদের কন্ডিশন অনেক ভালো ছিল এবং তারা এই ম্যাচে মাঠে নেমেছিল কোনো ভয় ছাড়া এবং ম্যাচটা জেতার জন্য। প্রথম 20 মিনিটে কিন্তু বায়ার্ন মিউনিখ অনেক ডমিনেশন করলেও তারা ফুটবলে যেটা প্রয়োজন সেটা কিন্তু তারা করতে পারেনি, সেটা হলো একটা গোল স্কোর করা। যদি তারা প্রথম 20 মিনিট 1 গোল বা 2 গোলের একটা লিড নিতে পারতো, তাহলে কিন্তু ফার্স্ট লেগের রেজাল্ট অন্যরকম হতে পারত। যে কাজটা আগের লেগেও বায়ার্ন মিউনিখ সারপ্রাইজিংলি করতে পেরেছিল, কিন্তু পুরোটা সময় জুড়ে নয়। বায়ার্ন একবার যখন 2-1 লিডে গেল, তখন রিয়ালকে একটা সময় অসহায় মনে হচ্ছিল। এই ম্যাচেই বায়ার্ন আন্ডারডগ, তাই রিয়ালকে হুমকিতে ফেললেই শুধু হচ্ছে না, ফাইনালে যেতে হলে আসলে রিয়ালকে নিঃস্ব করে ছাড়তে হবে বায়ার্ন মিউনিখকে। বলা সহজ, তবে করা কঠিন। আসল খেলাটা তাই ট্রানজিশনে হতে পারে, যে ট্রানজিশনে রিয়ালও ভয়ঙ্কর, বায়ার্ন মিউনিখও ভয়ঙ্কর। কে কতটা শার্প, কে কতটা মনোযোগী, কে কতটা নির্ভুল, আর কে কত নির্দয়, এসব কিছুই এই ধরনের ম্যাচে সাধারণত পার্থক্য গড়ে দেয়। হতে পারে এই সব ম্যাচে কোনো এক বদলিও ভাগ্য গড়ে দিতে পারেন, তাতে রিয়ালের পাল্লাই হয়তো ভারী। লুকা মদ্রিচ আছেন, ব্রাহিম দিয়াজ আছেন, এই সব ফুটবলাররা দিন শেষে রিয়ালের শক্তির কথাই বলছে। আমার বাজি রিয়ালের পক্ষে, বেশিরভাগ লোকেরও হয়তো তাই। আপনারটা আসলে কি? যে দলই ফাইনালে উঠুক, তার আগের দিন তারা জেনে যাবে ফাইনালে তারা কাদের বিপক্ষে খেলতে যাচ্ছে। পিএসজিকে জিততে হবে ডর্টমুন্ডের বিপক্ষে, যাদের অ্যাওয়ে রেকর্ড ভয়াবহ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 11 অ্যাওয়ে ম্যাচের 9টাতেই হেরেছে ডর্টমুন্ড, একটা করেছে ড্র। আর সহজ কথায় বললে ডর্টমুন্ডের দরকার একটা ক্লিন শিট অথবা ড্র। ক্লিন শিটে দলটা অবশ্য বেশ ভালো, এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে তারা 5টা ক্লিন শিট রেখেছে এবং চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ক্লিন শিট ধরে রাখা দলটার নাম এই পর্যন্ত ডর্টমুন্ড। যদিও মাঠের খেলায় এইসব রেকর্ড ফেকর্ডের খুব একটা কদর নাই বললেই চলে, তবে আলাদা একটা কদর এই ম্যাচে থাকবে দুজনের উপরে, এক কিলিয়ান এমবাপে, আরেকজন মার্কো রয়েস। দুজনই চাইবেন তার ক্লাবের শেষটা একটা ফাইনাল থেকে করতে। রয়েস তো জানিয়ে দিয়েছেন যে তিনি এই সিজন শেষে বরুসিয়া ডর্টমুন্ড ছাড়ছেন। হয়তো স্টার্টিং 11-এ তিনি থাকবেন না, কিন্তু বদলি হিসেবে যখন তিনি ম্যাচে নামবেন সেই সময়টা তিনি চাইবেন তার দল যেন ম্যাচে টিকে থাকে এবং পিএসজিকে চাপে ফেলতে পারে। এমবাপে ফার্স্ট লেগের শেষে বলেছিলেন যে হাফ টাইম কেবল হয়েছে, এখনই সব কিছু শেষ হয় নাই। আসলেই তাই, ফার্স্ট লেগে কিছুই নির্ধারণ হয় নাই, কিন্তু এই মাঠেই পিএসজিকে বার্সেলোনা হারিয়ে দিয়ে গিয়েছিল। সেটা প্রেরণা হতে পারে বরুসিয়া ডর্টমুন্ডের জন্য। ফার্স্ট লেগে দারুণ ডিফেন্সিভ সলিডিটিও দেখিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড, কিন্তু পিএসজি তাদের দিকটা যদি আপনি কল্পনা করেন বা চিন্তা করেন, অ্যানালিসিস করেন, তাতে আপনি দেখতে পাবেন যে পিএসজির কয়েকটা শট বার পোস্টে লেগেছিল এবং সেগুলো না হলে পরে পিএসজি হয়তো ওই ম্যাচে গোলও করতো। এই জায়গায় আমার ফেভারিট পিএসজি, আমাকে আসলে বলতেই হচ্ছে যে ফেভারিট পিএসজি। আপনার আসলে কি প্রেডিকশনটা জানিয়ে দিন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.